হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি ওয়ালা। তো ডব্লিউবিপিএসসি ওয়ালাতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমরা দেখব একটা অন্যরকম সেশন, যেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। তো আজকে আমাদের টপিক কিছু ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আর তাদের সদর দপ্তর মানে হেডকোয়ার্টার্স। আর এই যে এই টপিক থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন এক্সামে কিন্তু প্রশ্ন আসে। আর তোমরা যারা স্পেসিফিক্যালি এসএসসি, তার মানে স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল, সিএইচএসএল, এমটিএসজিডি বা এ সকল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা তো জানোই স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু একটা ভালো রকম ওয়েটেজ থাকে। তো শুধু তাই না, এছাড়াও বিভিন্ন রাজ্য সরকারের যে পরীক্ষা রয়েছে, তো সেই পরীক্ষাগুলোতেও কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে। তো চলো শুরু করি আজকের সেশন, যেখানে আজকে আমাদের টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার। বাট তার আগে তোমাদের আমি বলে দিতে চাই যে তোমরা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেরকম আপকামিং আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তাদের যে এনটিপিসি এক্সাম নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, তো তার যারা প্রস্তুতি নিচ্ছ, তো তারা কিন্তু এই দুরন্ত এক্সপ্রেস 2.0 এই ব্যাচটায় কিন্তু জয়েন করতে পারো, যেখানে সিবিটি 1 থেকে শুরু করে সিবিটি 2 দুটোরই কিন্তু প্রিপারেশন থাকছে। আর এখন একটা অফার চলছে, আর এই অফার প্রাইসে কিন্তু তোমরা এই এই ব্যাচের সাথে কিন্তু যুক্ত হতে পারো। এছাড়া যারা অলরেডি দুরন্ত এক্সপ্রেস 2.0 তে ক্লাস করেছে, তো তাদের জন্য স্পেসিফিক্যালি কিন্তু একটা প্র্যাকটিস ব্যাচও নিয়ে আসা হয়েছে। তার মানে যারা মনে করছো যে যাদের থিওরিতে কোনো সমস্যা নেই, তোমরা চাইছো ম্যাক্সিমাম কোশ্চেন্স প্র্যাকটিস করতে, তো তাদের জন্য কিন্তু রূপসী বাংলা এক্সপ্রেস, যেখানে অফার প্রাইস তোমরা দেখতেই পাচ্ছ, তো এই একটা প্র্যাকটিস ব্যাচও কিন্তু রয়েছে। আচ্ছা, স্ট্যাটিক জিকে কিন্তু রেলের এক্সামের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর উত্তরণ ব্যাচ, যেটা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, তার মানে 2025 তোমাদের আপকামিং এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই সকল এক্সামকে ক্যাটার করে কিন্তু এই ব্যাচটা রয়েছে। এছাড়া সক্ষম 2.0 পশ্চিমবঙ্গ সরকারের যে ডব্লিউবিসিএস এক্সাম, ডব্লিউবিপিএসসি যেটা কন্ডাক্ট করে, তো তার জন্য যে ফাউন্ডেশন ব্যাচ তোমরা কিন্তু জয়েন করতে পারো এই সক্ষম 2.0 মধ্যে দিয়ে। আর যারা এবছর আগের বছর মানে 2024-এ মিসলেনিয়াস এক্সাম দিয়েছো, যেটা 2023-এর নোটিফিকেশনের এক্সাম, তো যারা মনে করছো তোমাদের মেন্স তোমরা অ্যাপিয়ার করতে চলেছো বা তোমাদের টিয়ার 1 ক্লিয়ার হবে, তো তাদের জন্য কিন্তু এই মেন্স ব্যাচ চলছে পিএসসি মিসলেনিয়াস এক্সামের ওপর ভিত্তি করে। আর এছাড়া টার্গেট ব্যাচ ডব্লিউবিসিএস প্রিলিমস, সেটার ওপর ফোকাস করে। আর এই সমস্ত এক্সাম যারা অ্যাপিয়ার করছো, সেটা রেল হোক, এসএসসি হোক বা রাজ্য সরকারের পরীক্ষা, তার জন্য কমপ্লিট সলিউশন কিন্তু এই অপরাজিত 2.0 মহাপ্যাক, যেখানে প্রত্যেকটা ব্যাচ থাকছে আলাদা করে, তোমাদের কিন্তু আর ব্যাচ পারচেস করতে হবে না, ঠিক আছে? তারা যারা এসএসসি থেকে শুরু করে রেলওয়ে, রাজ্য সরকারের পরীক্ষাগুলো অ্যাপিয়ার করো, তো তাদের জন্য কিন্তু এই অপরাজিত 2.0 মহাপ্যাক। তো চলো শুরু করি আজকের সেশন, যেখানে আজকে আমাদের টপিক লিস্ট অফ সাম ইম্পর্টেন্ট অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার্স, ঠিক আছে? তো চলো আমরা আজকের সেশনে কিছু গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তো তাদের ব্যাপারে একটু ডিসকাসও করব। আর তার পাশাপাশি আমাদের মেন ফোকাস হবে এই হেডকোয়ার্টারগুলো বা সদর দপ্তরগুলো কিন্তু মনে রাখা, ঠিক আছে? তো এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ যে অর্গানাইজেশনসগুলো রয়েছে, তো তাদেরকে নিয়ে সেই সমস্ত অর্গানাইজেশনকেই কিন্তু নিয়ে এসছি এই সেশনে। তো চলো শুরু করা যাক আজকের সেশন। তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যেটাকে আমরা জাতিসংঘ সংস্থাও বলে থাকি। তাহলে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার কোথায় না নিউ ইয়র্ক, ইউএসএ। তো এখানে তো শুধুমাত্র যে ইউএনওর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে, তো এরকমটা কিন্তু নয়, আরও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রয়েছে যাদের কিন্তু সদর দপ্তর এই ইউএসএর নিউ ইয়র্কে। আচ্ছা, আরও একটা জিনিস বলে রাখি, ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্র, তো তার কিন্তু ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক নয়। অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যায় এই জায়গায়, ঠিক আছে? তাহলে ইউএসের ক্যাপিটাল কিন্তু ওয়াশিংটন ডিসি। এবার ওয়াশিংটন ডিসিতেও কিন্তু কিছু কিছু সংস্থা যাদের হেডকোয়ার্টার্স রয়েছে, যেটা আমরা পরবর্তীতে ডিসকাস করব। তো সবার আগে আমরা দেখে নিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ সংস্থা যাদের সদর দপ্তর রয়েছে ইউএসএ বা নিউ ইয়র্কের ইউএসএতে, ইউএসএর নিউ ইয়র্কে। তো প্রথমেই রয়েছে
ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এরপর রয়েছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, যেটাকে ইউনিসেফ বলা হচ্ছে শর্টে। আগে এর অ্যাকচুয়াল অ্যাব্রিভিয়েশনটা ছিল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, ঠিক আছে, বাট এখন এর অ্যাব্রিভিয়েশনটাকে বলা হয় ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এরও সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্কে। এছাড়া ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, যেটাকে আমরা শর্টে বলি ইউএনএফপিএ, তো এর এক্স্যাক্ট অ্যাব্রিভিয়েশনটা কিন্তু ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটি, যদিও এখন এটাকে বলা হয় ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। তার মানে জাতিসংঘ জনসংখ্যা তহবিল, ঠিক আছে। তো এর হেডকোয়ার্টার কোথায় না, এরও হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্কে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এছাড়া ইউএন উইমেন, ঠিক আছে, ইউএন উইমেন যারা ইউম্যান এম্পাওয়ারমেন্টের ওপর কিন্তু এরা কাজ করে, জেন্ডার মানে ইকুয়ালিটির ওপর বেস করে এরা কিন্তু ফোকাসড। তো এই ইউএন উইমেন, তাহলে নারীর যে অধিকার, তো সেটা স্থাপিত করতে বা নারীর অধিকার প্রদান করতে কিন্তু এই সংস্থা কিন্তু সচেষ্ট। জেন্ডার ইকুয়ালিটি থেকে শুরু করে উইমেন এম্পাওয়ারমেন্ট এর ওপর বেস করে কিন্তু এই সংস্থা কাজ করে, যার সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্কে রয়েছে। এছাড়া ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, যেটা কিনা একটা খুবই গুরুত্বপূর্ণ সংস্থা, যেখানে ভারতের পার্মানেন্ট মেম্বার হতে চায়, ঠিক আছে, যার টোটাল 15টা মেম্বার রয়েছে, যার মধ্যে থেকে 5টা কিন্তু পার্মানেন্ট মেম্বার। আমরা আসবো এর ব্যাপারে একটু ডিটেলে ডিসকাস করব, বাট এরও সদর দপ্তর কিন্তু কোথায় না ইউএসএর কোথায় না নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে। তাহলে নিউ ইয়র্কে কিন্তু এর হেডকোয়ার্টার। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখানে দেখছি, যার সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্কে রয়েছে, যেরকম ইউএনও, ইউএনএফপিএ, ইউনিসেফ, এছাড়া ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, ইউএনএসসি, ইউএন উইমেন, ঠিক আছে। তো এই সকল ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে, তাদের সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্কে রয়েছে। তো চলো এবার একটু দেখে নিই ইউএনও সম্পর্কে। তাহলে এই যে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার কোথায়, আমি বারবার এটা রিপিট এই জন্যই করছি যাতে তোমাদের এটা মাথায় ঢুকে যায়, ঠিক আছে। তাহলে বারবার এই জন্যই রিপিট করছি যাতে খুব ইজিলি তোমরা মনে রাখতে পারো। তাহলে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এর সদর দপ্তর নিউ ইয়র্কে। তাহলে এই যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এটা কবে গঠিত হয়েছিল, ঠিক আছে, বা এর সূচনা কবে? এর সূচনা হয়েছিল 26 জুন 1945-এ, যার চার্টার সাইন করা হয়, বাট ইট ওয়াজ কেম ইনটু বিং, বা বলতে পারো যে এটা এফেক্টিভ হয় কবে থেকে না 24 অক্টোবর 1945-এ। তার মানে অ্যাকচুয়ালি এর সূচনা হয় কিন্তু 24 অক্টোবর 1945, 1945। এই জন্য 24 অক্টোবর কিন্তু আমরা পালন করে থাকি ইউএন ডে। তাহলে ইউএন ডে আমরা এই জন্যই পালন করি কারণ এই 24 অক্টোবরই কিন্তু প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা কিন্তু এটাকে রেকগনাইজ করি বা এই বিশ্বব্যাপী কিন্তু এই দিনটি পালন করি, দ্যাট ইজ ইউনাইটেড নেশনস ডে অন 24 অক্টোবর। এবার ঘটনা হচ্ছে এই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর পারপাস কি বা এর কাজ কি বা কেন এই সংস্থা এসছে। তো বলতে পারো আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু এই সংস্থা সেট আপ করা হয়, আর যার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই ধরনের যে বিশ্বযুদ্ধ সেটাকে প্রতিহত করা বা ইন ফিউচার যাতে এরকম কোনো বিশ্বযুদ্ধ না হয়, তো সেটা কিন্তু সেটার উপরে কিন্তু এই সংস্থা কাজ করে। তো যুদ্ধ কখনোই ভালো মনে করা হয় না বা কোনো দেশের জন্যই কিন্তু এই যুদ্ধ ভালো নয়, সেটা কিন্তু ডিরেক্ট সে দেশের অর্থনীতি শুরু করে জনসমাজের উপর কিন্তু একটা বলতে পারো যে মানে একটা ক্রাইসিসের দিকে কিন্তু ঠেলে দেয়, যেখানে এই যুদ্ধে আমরা দেখি যে নিহত হয় কারা না, এই যুদ্ধে কিন্তু নিহত হয় এই সাধারণ মানুষ, ঠিক আছে। সৈন্য থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু সব থেকে বেশি সাফার করে এই যুদ্ধে। তো যুদ্ধ কখনোই কাম্য নয়, আর তার জন্যই কিন্তু এই সংস্থা যেটা কিন্তু কাজ করে, যারা চায় না যে ইন ফিউচার কখনো এরকম ওয়ার্ল্ড ওয়ারের মতো কোনো পরিস্থিতি হোক। তো এই ওয়ার্ল্ড ওয়ার প্রতিহত করতে কিন্তু আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই সংস্থা কিন্তু স্থাপিত হয়। দ্য ইউনাইটেড নেশন ওয়াজ এস্টাবলিশড আফটার ওয়ার্ল্ড ওয়ার টু উইথ দ্য এম অফ প্রিভেন্টিং ফিউচার ওয়ার্ল্ড ওয়ার্স অ্যান্ড সাকসিডেড দ্য লিগ অফ নেশনস হুইচ ওয়াজ ক্যারেক্টারাইজড
অ্যাজ ইনএফেক্টিভ। তার মানে আমরা যেটা দেখি যে এখানে এই ইউনাইটেড নেশনস যার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই বিশ্বযুদ্ধ এটাকে কিন্তু প্রতিহত করা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লিগ অফ নেশনসের কিন্তু উত্তরসূরি, ঠিক আছে। তাহলে এই ইউএন আসার পর কিন্তু এই লিগ অফ নেশনস সেটা বলতে পারো যে ডিসকন্টিনিউড কিন্তু করা হয়, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে শুধু মনে রাখবো ইউনাইটেড নেশনস যার সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় না নিউ ইয়র্কে। আর এর বর্তমানে কটা সদস্য দেশ রয়েছে না 193টা কিন্তু সদস্য দেশ রয়েছে। অ্যান্টোনিও গুটিয়ারেজ কিন্তু এর প্রধান, এই সংস্থার প্রধান, তার নাম কি না অ্যান্টোনিও গুটিয়ারেজ, ঠিক আছে। আর টোটাল মেম্বার বা সদস্য দেশ কত না 193 কিন্তু টোটাল মেম্বার কান্ট্রি। তাহলে আমরা ইউএন বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন সম্পর্কে কিন্তু একটু ডিটেল দেখে নিলাম। এরপর আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে ইউনিসেফ। তাহলে শুরুতেই বললাম যে ইউনিসেফ এরও সদর দপ্তর কোথায় না এরও সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, ঠিক আছে। এরও সদর দপ্তর কোথায় না নিউ ইয়র্ক ইউএসএ কিন্তু এর সদর দপ্তর। এবার এই ইউনিসেফ এটা কেন সেট আপ করা হয় না সবার প্রথমে আমরা দেখব যে এটা 11th of December 1946, তো আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই এই ইউনিসেফ গঠন করা হয়, যাদের মূল উদ্দেশ্য বা প্রধান যে অবজেক্টিভ সেটা কি না এখানে দেখো লেখা রয়েছে ইটস ম্যান্ডেট ওয়াজ ক্লিয়ার টু হেল্প চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপল হুজ লাইভস অ্যান্ড ফিউচার ওয়ার অ্যাট রিস্ক নো ম্যাটার হোয়াট রোল দেয়ার কান্ট্রি হ্যাড প্লেড ইন দ্য ওয়ার। তার মানে যে ওয়ার ভিকটিম যারা, তাহলে আমি একটু আগেই বললাম যে যুদ্ধ কখনোই কাম্য নয়, আর এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত তো হয় ইকোনমি, দেশের অর্থনীতি, এর পাশাপাশি জীবন সাধন জনসাধারণের যে জীবনযাত্রা সেটাও কিন্তু ব্যাহত হয়। আর এই যুদ্ধে সৈন্যদের পাশাপাশি প্রচুর মানুষ কিন্তু মারা যান, সাধারণ মানুষ কিন্তু মারা যান, তাদের জীবন কিন্তু সবথেকে বেশি এফেক্টেড হয়। তো সেটার উদ্দেশ্যে এখানে আমরা দেখতে পাই যে ইউনিসেফ সেটাকে সেট আপ করা হয়, যে তারা মূলত তাদের জন্য কাজ করে যে সমস্ত শিশু রয়েছে যারা এফেক্টেড, যে সমস্ত যুবক রয়েছে ইয়াং পিপল, যুবক যুবতী যারা রয়েছে, তো তাদের জন্য কিন্তু তাদের বেটারমেন্টের জন্য কিন্তু এই সংস্থা কাজ করে। এবার যুদ্ধের কারণ কি, কোন দেশের জন্য এই যুদ্ধ হয়েছে, তো এগুলো কিন্তু এখানে দেখা হয় না, ঠিক আছে। সেই জনসাধারণের তো কোনো ভূমিকা নেই, তারা তো নির্দোষ ছিল, তাই না। তো যুদ্ধ সবসময় রাষ্ট্রের যে রাষ্ট্রনায়ক তাদের মধ্যে হয়, কিন্তু সাফার করে এই জনসাধারণ। তো মূলত ইউনিসেফ তাদের জন্যই কাজ করছে যারা এই যুদ্ধে কিন্তু এফেক্টেড। বাট বর্তমানে ইউনিসেফের যদি আমরা কার্যপ্রণালী দেখি বা এর যদি মানে কার্যলাভ দেখি তাহলে সেক্ষেত্রে বলতে পারো যে ইউনিসেফের যে ফাংশনস সেটা কিন্তু আজ অনেক বেশি ব্রডার বা বিস্তৃত। শুধুমাত্র এই ইউনিসেফ এখানেই থেমে নেই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে বা তার পরবর্তী পর্যায়ে যে সমস্ত শিশু বা ইয়াং পিপল যারা এফেক্টেড তাদের ওপর কাজ করছে এরকমটা নয়। আজকে বিভিন্ন দেশে মূলত লিস্ট ডেভেলপড আন্ডার ডেভেলপিং কান্ট্রিগুলোতে আমরা দেখতে পাই যে ইমিউনাইজেশন প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ডিজিজ শেখান, তার প্রিভেনশন, ঠিক আছে, এই সমস্ত বিষয়ে শিশুদের যে পুষ্টি মানে নিউট্রিশন, তো এই সমস্ত বিষয়ে কিন্তু ইউনিসেফ কাজ করে বা বলতে পারো ফোকাসড। তাহলে ইউনিসেফস অ্যাক্টিভিটি ইনক্লুড প্রোভাইডিং ইমিউনাইজেশন অ্যান্ড ডিজিজ প্রিভেনশন, অ্যাডমিনিস্ট্রেটিং ট্রিটমেন্ট ফর চিলড্রেন অ্যান্ড মাদার্স উইথ HIV, enhancing childhood and maternal nutrition, improving sanitation, promoting education and providing emergency relief in response to disaster। তার মানে শুধুমাত্র যে যুদ্ধ পরবর্তী পর্যায়ে বা যুদ্ধকালীন অবস্থা এরকম নয়, বিভিন্ন দেশে মূলত লিস্ট ডেভেলপড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপিং কান্ট্রি, এই সমস্ত দেশে আমরা দেখতে পাই ইউনিসেফ কিন্তু কার্যকারী। সেখানে শিশুদের পুষ্টি থেকে শুরু করে টিকাকরণ থেকে শুরু করে বলতে পারো যে মহিলা প্রসূতি, তাদের নিউট্রিশন, শিশুদের পড়াশোনা, এডুকেশন বা বিভিন্ন সময় যে ন্যাচারাল ডিজাস্টার হয় তো তাতে যারা এফেক্টেড তাদের জন্য কিন্তু
কিন্তু এই ইউনিসেফ কিন্তু কাজ করে চলেছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যদি বলি তাহলে এই ইউনিসেফের যে মানে কার্যকারিতা সেটা কিন্তু অনেকটাই ব্রডার বা বিস্তৃত। আর এর হেডকে না ক্যাথরিন এম রাসেল। ক্যাথরিন এম রাসেল হচ্ছে এই সংস্থার প্রধান। আর এর হেডকোয়ার্টার কোথায়? না অবশ্যই আমাদের আজকের টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার্স। তাহলে আমরা কিন্তু মূলত মনে রাখবো হেডকোয়ার্টার, ইউনিসেফের হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? না নিউ ইয়র্ক সিটি, ইউএসএ। চলো নেক্সট আমরা দেখে নিই। নেক্সট হচ্ছে ইউএনএফপিএ। তো আমি তোমাদের বলেছি যে আগে এর অ্যাব্রিভিয়েশনটা অ্যাকচুয়ালি কী ছিল না ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটি। তো এখন এটাকে বলা হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। তাহলে এটাও কিন্তু একটা ইউএন এজেন্সি, ঠিক আছে, মানে জাতিসংঘরই একটা সংস্থা, দ্যাট ওয়ার্ক টু অ্যাচিভ 3 গোলস, যার মূলত 3টে গোল। নাম্বার 1, every pregnancy is wanted. Next, every birth is safe and every young person's potential is fulfilled. তার মানে এখানে অবাঞ্ছিত যে যে গর্ভাবস্থা সেটাকে রোধ করা। ঠিক আছে, কি বলা হচ্ছে যে না এভরি প্রেগনেন্সি ইজ ওয়ান্টেড। নেক্সট, এভরি বার্থ ইজ সেফ। ঠিক আছে, তো এখানে নেক্সট যেটা এদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি যে না গর্ভবতী অবস্থায় বা গর্ভকালীন অবস্থায় বা শিশুদের যে সদ্যজাত যে শিশু, ঠিক আছে, তাদের প্রপার হেলথ ফেসিলিটিস বা তাদের জন্মকে নিরাপদ রাখা। এছাড়াও এভরি ইয়াং পারসনস পোটেনশিয়াল ইজ ফুলফিল, প্রত্যেকটা যুবকের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, তো সেটাকেও এনশিওর করা, সেটাকে ফুলফিল করা, সেটাই কিন্তু এই ইউএনএফপি এর কাজ। তার মানে বেটারমেন্টের জন্যই কিন্তু এই ইউএনএফপিএ কাজ করে চলেছে। ঠিক আছে, যেটা এস্টাবলিশ হয়েছে কবে না 1969 সালে। 1969 সালে, যেখানে আমি তোমাদের একটু আগেই বললাম এর ফুল ফর্ম কি ছিল আগে না ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। তাহলে এর যে অ্যাব্রিভিয়েশনটা আমরা পরবর্তীতে দেখি চেঞ্জ হয়ে যায় না, সেটা কবে হয় না 1987-তে, 1987-এ পর থেকে কিন্তু আমরা এটাকে বলছি ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, বাট অ্যাকচুয়ালি ইট ইজ ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটি। তাহলে নাটালিয়া কামেন কিন্তু এই সংস্থার প্রধান। ঠিক আছে, তো যাই হোক এরও কিন্তু সদর দপ্তর কোথায় না নিউ ইয়র্ক, ইউএসএ। এবার আমরা আসি ইউএন উইমেন। তাহলে ইউএন উইমেন নাম থেকেই বুঝতে পারছো যে মহিলাদের যে অধিকার প্রদানে এরা সচেষ্ট, মানে উইমেন এম্পাওয়ারমেন্ট। এছাড়াও আমরা যেটা যে জেন্ডার ইনইকুয়ালিটি যেটা দেখতে পাই, ঠিক আছে, তো সেটাকে কিন্তু রেস্ট্রিক্ট করে বা বলতে পারো যে জেন্ডার ইকুয়ালিটিকে প্রমোট করতেই কিন্তু এই সংস্থা কাজ করে, বা নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করতে কিন্তু এই সংস্থা প্রতিজ্ঞাবদ্ধ। যার ফরমেশন কবে? এর ফরমেশন হচ্ছে 2nd of July 2010, 2nd of July 2010। তাহলে এরও সদর দপ্তর কোথায় না এরও সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক সিটি। আর বর্তমান যিনি প্রধান তার নাম কি সীমা সামি বাহাউজ এই সংস্থার কিন্তু প্রধান। তাহলে ইউএন উইমেন অর দ্য ইউনাইটেড নেশনস এন্টিটি ফর জেন্ডার equality and the empowerment of women is a United Nations organization that works to promote gender equality. আমি তোমাদের শুরুতেই বারবার বলছি to promote gender equality and women empowerment। তো এটাই হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য এই সংস্থার, women empowerment and gender ইকুয়ালিটি। ঠিক আছে, যেটা 2nd of July 2010-এ কিন্তু এই সংস্থা এস্টাবলিশ হয়। ঠিক আছে, তাহলে এর ফরমেশন আমরা দেখে নিলাম। এর হেডকোয়ার্টার মূলত আমরা মনে রাখবো এর হেডকোয়ার্টার কোথায় না এর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটিতে। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্থা, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, যার টোটাল সদস্য সংখ্যা কিন্তু 15, যেখানে 5টা পার্মানেন্ট মেম্বার রয়েছে, 10টা কিন্তু মানে নন পার্মানেন্ট মেম্বার রয়েছে। আর এই নন পার্মানেন্ট মেম্বার্স যারা, ঠিক আছে, তো তাদের সিলেকশন হয় প্রত্যেক 2 বছরের ইন্টারভালে। ঠিক আছে, তো আমাদের দেশ মানে ভারতবর্ষও কিন্তু এই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার হতে চায়, যেখানে 5টা পার্মানেন্ট মেম্বার রয়েছে, চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম অ্যান্ড ইউনাইটেড স্টেটস। তাহলে এই কিন্তু
বলতে পারো যে 5টা কিন্তু পার্মানেন্ট সদস্য দেশ রয়েছে। এর ফরমেশন কবে না 24 অক্টোবর 1945। ঠিক আছে, তাহলে এই যে সংস্থা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, এর কাজটা কি না, এর কাজ হচ্ছে বিশ্বব্যাপী শান্তি ও সুরক্ষা বজায় রাখা। বিশ্বব্যাপী শান্তি ও সুরক্ষা বজায় রাখা বা সেটার প্রতিষ্ঠা করা, এটাই কিন্তু ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। তো আমরা প্রায়শই দেখি বিভিন্ন দেশের যে বলতে পারো যে যদি সেই দেশে কোনো অস্থিরতা দেখা দেয়, ঠিক আছে, কোনো দেশ যদি টেররিজমকে প্রমোট করে, তো এইখানে এই ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পর্যালোচনা করা হয়। ঠিক আছে, তাহলে এরও সদর দপ্তর কোথায় না, এর সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্ক সিটি, ইউএসএ। এবার আমরা পরবর্তী কিছু ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখানে দেখব। তাহলে প্রথমেই রয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ, যার ফুল ফর্ম হচ্ছে যার বাংলা করলে দাঁড়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর হচ্ছে ফুল ফর্ম আইএমএফ এর বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলায় বলতে পারো, যার হেডকোয়ার্টার কোথায় না ওয়াশিংটন ডিসি, ইউএস। তাহলে তোমাদের প্রথমেই বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু ক্যাপিটাল বা রাজধানী কিন্তু এই ওয়াশিংটন ডিসি, যেখানেও কিছু কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ আইএমএফ অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। আইএমএফ অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এরও হেডকোয়ার্টার কোথায়? ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কিন্তু হেডকোয়ার্টার আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়াশিংটন ডিসি, ইউএসএ। ওয়াশিংটন ডিসি, ইউএসএতে কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের হেডকোয়ার্টার রয়েছে। তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ দুটোরই হেডকোয়ার্টার কোথায় না ওয়াশিংটন ডিসি, ইউএসএ। ঠিক আছে, তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যার ফরমেশন কবে না 1 জুলাই 1944। ক্রিস্টালিনা জর্জিওভা কিন্তু এর ম্যানেজিং ডিরেক্টর, এমডি, যেখানে সদস্য দেশের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 191। তাহলে এই সংস্থার কাজ কি? এই সংস্থার কাজ হচ্ছে প্রত্যেকটা মেম্বার বা সদস্য দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রগতি, মানে হচ্ছে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আর সেটাকে ইনশিওর করতেই কিন্তু এই সংস্থা কার্যকারী। তো বিভিন্ন সময় যখন মানে বলতে পারো যে অর্থনৈতিক ক্রাইসিস বা বিপর্যয় যখন দেখা দেয়, তো এই সংস্থা কিন্তু এসডিআর দিয়ে সাহায্য করে থাকে। তাহলে আমরা 1991 আমাদের দেশে মানে ভারতবর্ষের রেসপেক্টে যদি বলি, আমাদের দেশেও কিন্তু একটা অর্থনৈতিক বিপর্যয় আমরা দেখতে পাই, একটা ফিনান্সিয়াল ক্রাইসিস দেখতে পাই, যেটাকে আমরা মূলত বলে থাকি বিওপি ক্রাইসিস, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। তো সেই সময় কিন্তু আমরা আইএমএফ এর দ্বারস্থ হই। তো সেরকমই বিভিন্ন দেশ তাদের অর্থনৈতিক বিপর্যয় বা ইকোনমিক ক্রাইসিসের সময় কিন্তু তারা এই সংস্থার সম্মুখীন হয়। এছাড়াও মানে শুধুমাত্র যে ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা এনশিওর করা নয়, ইন্টারন্যাশনাল ট্রেড থেকে শুরু করে এমপ্লয়মেন্ট, সাস্টেনেবল গ্রোথ, পভার্টি ইরাডিকেশনও কিন্তু এই সংস্থা সচেষ্ট। আর এর এস্টাবলিশমেন্ট কবে হয় না 1 জুলাই 1944। মানে এটাও কিন্তু বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে দেশগুলোর অগ্রগতির জন্যই কিন্তু এই সংস্থা কে আমরা গড়ে উঠতে দেখি। এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। এই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের মেন পারপাস হচ্ছে ডেভেলপমেন্ট ওয়ার্ক, আর ডেভেলপমেন্ট পারপাস এই ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বিভিন্ন দেশকে বিভিন্ন সময় সফট লোন দিয়ে থাকে। সফট লোন মানে কি না, সফট লোন বলতে আমরা সেই সমস্ত লোনকে বুঝি যার ডিউরেশন অনেকটা লম্বা হয় আর যেখানে ইন্টারেস্ট রেট কিন্তু অনেক কম চার্জ করা হয়। এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় না, এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কিন্তু ওয়াশিংটন ডিসি, ইউএসএ। এর কিছু সাবসিডিয়ারি বডি রয়েছে, যেরকম 5টা এখানে এর সিস্টেম কনসার্ন রয়েছে। সেটা কি না আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, এছাড়াও ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসপিউটস। তো এগুলো কিন্তু বলতে পারো সাবসিডিয়ারি বডি অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। তো এইগুলো মিলিয়েই হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, তো এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। ঠিক আছে, তাহলে এর প্রেসিডেন্টকে না অজয় ভাঙ্গা, আর এমডি সিএফও হচ্ছে অংশুলা কান্ত। ঠিক আছে, অবশ্যই কিন্তু মনে রাখবে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এবার আমরা এরকম কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দেখব
যাদের সদর দপ্তর রয়েছে জেনেভা। তাহলে জেনেভাতে কিন্তু আমরা বেশিরভাগ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কিন্তু হেডকোয়ার্টার দেখি। আর এখানে কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যায় যে ভাবে সুইজারল্যান্ডের রাজধানী কিন্তু জেনেভা, কিন্তু এরকমটা নয়। সুইজারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে বার্ন, BERN, বার্ন ইজ দ্য ক্যাপিটাল অফ সুইজারল্যান্ড। অনেকেই কিন্তু জেনেভার সাথে কনফিউজ করে ফেলে। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এর হেডকোয়ার্টার কোথায়? না, এর হেডকোয়ার্টার কিন্তু রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। এছাড়া ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা, ঠিক আছে, তো তার হেডকোয়ার্টারও কিন্তু জেনেভাতে। এছাড়া ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, ICRC, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এই প্রত্যেকটা অর্গানাইজেশনের কিন্তু হেডকোয়ার্টার এই জেনেভা, সুইজারল্যান্ডে। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, তাহলে আমরা জানি এই WHO বিশ্বব্যাপী কিন্তু কাজ করে, ঠিক আছে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? না, এই সদর দপ্তর জেনেভাতে। তো বিভিন্ন বলতে পারো মহামারী থেকে শুরু করে বা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে বিশ্বব্যাপী কিন্তু এই সংস্থা কাজ করে। এই সংস্থা শুধুমাত্র সেটাই নয়, বিভিন্ন সময় বিভিন্ন রিসার্চ ওয়ার্কও কিন্তু করে থাকে। এছাড়া ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু বিশ্বব্যাপী এই সংস্থা কার্যকারী, যার সদর দপ্তর কিন্তু রয়েছে জেনেভাতে। এছাড়া ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, তো এরাও কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে। এর শুরুটা হয়েছিল ওই বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে, যে ওয়ার ভিকটিম যারা রয়েছে, ঠিক আছে, তো তাদেরকে কিন্তু সহায়তা করা। কিন্তু আজকে শুধুমাত্র ওয়ার নয়, বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার থেকে শুরু করে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে মানুষকে কিন্তু এই সংস্থা সাহায্য করে। এছাড়া WTO, ওয়ার্ল্ড অর্গানাইজেশন, তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটাকে আমরা বলি বিশ্ব বাণিজ্য সংস্থা, যার ফরমেশনটা কিন্তু হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই, বাট তখন এর নাম ছিল GATT, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, যেটা 1995-এ চেঞ্জ হয়ে এর নাম হয় কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে শুরুতে কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর নাম ছিল জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, যেটা পরবর্তীতে কিন্তু এর নাম 1995 সালে হয় দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে এরা মূলত কি করছে না, তাদের সদস্য দেশের মধ্যে বাণিজ্যের প্রসার বা এই ট্রেড রিলেটেড এগ্রিমেন্টের মধ্যে দিয়ে যে বাণিজ্যের একটা প্রসার কিন্তু করে। তাহলে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার কিন্তু জেনেভা, সুইজারল্যান্ড। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, যেটা হচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থা, যার হেডকোয়ার্টার কোথায়? না, জেনেভা, সুইজারল্যান্ড। তাহলে জেনেভা থেকে কিন্তু আমরা অনেক কটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার বা সদর দপ্তর দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WMO বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও অনেক রয়েছে, যেরকম ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, সেটার হেডকোয়ার্টার বা সদর দপ্তরও কিন্তু রয়েছে এই জেনেভা, সুইজারল্যান্ডে। এছাড়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, যেটাকে আমরা বলি ISO সার্টিফাইড, তার মানে কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস রয়েছে, আর এই সংস্থা সেটাই ভেরিফাই করে ফার্দার সার্টিফিকেশন দেয়। তাহলে ISO, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এরও কিন্তু হেডকোয়ার্টার বা সদর দপ্তর রয়েছে জেনেভাতে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, মানে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি, তো UNHCR, তো এর হেডকোয়ার্টার বা সদর দপ্তরও কিন্তু রয়েছে জেনেভাতে। এছাড়া UNAIDS, ইউনাইটেড নেশন এইডস, যারা এই এইডসের মতো যে মহামারী তার প্রিভেনশনের ওপর কিন্তু এই সংস্থা কাজ করে। তাহলে এরও কিন্তু হেডকোয়ার্টার কোথায়? না, জেনেভা, সুইজারল্যান্ড। এছাড়া UNCTAD, যার ফুল ফর্ম ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, তো এরও কিন্তু সদর দপ্তর জেনেভাতে। তাহলে অ্যাপার্ট ফ্রম
WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ILO, হ্যাঁ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, WMO, ঠিক আছে। তো এই সমস্ত সংস্থার যেরকম জেনেভাতে হেডকোয়ার্টার রয়েছে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ISO, UNHCR, UNCTAD, এদেরও কিন্তু হেডকোয়ার্টার জেনেভাতে। আরও রয়েছে জেনেভা থেকে যেরকম অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, তাহলে মানব অধিকার নিয়ে যারা যে সংস্থা কাজ করছে বিশ্বব্যাপী, দ্যাট ইজ অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। তো সেটারও কিন্তু হেডকোয়ার্টার কোথায় না জেনেভা, সুইজারল্যান্ড। এছাড়া ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, UN অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন, তো তার সদর দপ্তর কোথায় রয়েছে না জেনেভা, সুইজারল্যান্ড। তাহলে জেনেভা থেকে কিন্তু অনেকগুলো রয়েছে, চলো একবার রিভাইজ করে নিই। WHO, ILO, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার ফরমেশন কিন্তু WBCS এ জিজ্ঞেস করেছিল একবার 1995, WTO এর সদর দপ্তর কোথায় না জেনেভা, সুইজারল্যান্ড। এছাড়া WTO ছাড়াও WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, তারপর আমরা দেখলাম ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, তারপর আমরা দেখলাম ISO, UNCTAD, UNHCR, তো এগুলো সমস্তরই কিন্তু হেডকোয়ার্টার বা সদর দপ্তর জেনেভায় রয়েছে। এছাড়া অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, OHCHR, ITU, অফিস অফ ইউনাইটেড নেশনস অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন, এরও কিন্তু হেডকোয়ার্টার কোথায় না জেনেভা, সুইজারল্যান্ড। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সুইজারল্যান্ডের গ্ল্যান্ড বলে একটা জায়গা, যেখানে সদর দপ্তর রয়েছে কার না ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এছাড়াও ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, যেটাকে WWF বলি, তো তারও কিন্তু হেডকোয়ার্টার এই গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে। এছাড়া ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, যার হেডকোয়ার্টার রয়েছে কিন্তু সুইজারল্যান্ডের রাজধানী বার্নে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এর হেডকোয়ার্টার কোথায় না বার্ন, সুইজারল্যান্ড। এছাড়া ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, লিউসানে, সুইজারল্যান্ড। লিউসানে, সুইজারল্যান্ডে কিন্তু এর হেডকোয়ার্টার রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, জেনেভা, সুইজারল্যান্ড। তাহলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামটা কিন্তু ওই জেনেভার লিস্টে মিস হয়ে গেছিলো, কিন্তু তোমরা কিন্তু অ্যাড করে নেবে ওখানে। তাহলে একটা জেনেভা মানে এইখানে প্লেস ওয়াইজ বা এই জায়গা ওয়াইজ কিন্তু তোমরা আলাদা আলাদা করে, আমি তোমাদের জন্য সেভাবেই নোটসটা নিয়ে এসেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধে হয়। যেরকম নিউ ইয়র্ক থেকে যারা ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন একসাথে রাখছি আমরা, জেনেভা থেকে যেগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যার হেডকোয়ার্টার রয়েছে WHO, WMO, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, WIPO, এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট যার হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ডে। এবার আমরা আসছি কি না ফিফা। ফিফা এর হেডকোয়ার্টার কোথায় না জুরিক, সুইজারল্যান্ড। ফিফা হচ্ছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, ঠিক আছে। তাহলে ফিফার হেডকোয়ার্টার কোথায় না জুরিক, সুইজারল্যান্ড। তোমরা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবে ICC, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ICC এর হেডকোয়ার্টার কোথায়। ICC, তাহলে যারা ক্রিকেট দেখতে পছন্দ করো অ্যাপার্ট ফ্রম ফুটবল, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ICC। তাহলে ফুটবলের যে সংস্থা আমরা দেখতে পাচ্ছি ফিফা, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, ঠিক আছে। তো এই ফুটবলের যে নিয়ম কানুন, ঠিক আছে, যে খেলা কিভাবে পরিচালনা করা হবে তার সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু এই ফিফাই নির্দেশ করে। তাহলে এই ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন যার হেডকোয়ার্টার কোথায় না জুরিক, সুইজারল্যান্ড। এছাড়া ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তাহলে ন্যাটো খুব ইম্পর্টেন্ট একটা সংস্থা, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই রাশিয়া ইউক্রেন যে ওয়ার এর পেছনে মূলত যেটা কারণ রয়েছে সেটা হচ্ছে এই ন্যাটোর মেম্বারশিপ। আমরা জানি রাশিয়া যেটা আগে কি ছিল না ফর্মার USSR, সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত যুক্তরাষ্ট্র বলতে পারো USSR, যেটা পরবর্তীকালে ভেঙে যায় আর রাশিয়ার ফরমেশন হয়। আর
যেরকম আমাদের ভারতের এক সময় পার্ট ছিল পাকিস্তান বাংলাদেশ, তাই না? স্বাধীনতার সময়কালে আমরা দেখি দেশ ভাগ হতে, তো সেরকমই ইউএসএসআর ভেঙে ফার্দার এই ইউক্রেন কিন্তু গঠিত হয় একটা আলাদা রাষ্ট্র হিসেবে বা আলাদা দেশ হিসেবে, ঠিক আছে? তো আগে কিন্তু এটা রাশিয়ারই পার্ট ছিল এই ইউক্রেন, যখন সেটা সোভিয়েত ইউনিয়ন ছিল। তো যাই হোক, এটা একটা জিওপলিটিক্যাল রিজন তো রয়েছে, যে যখন সরকার বদল হয় তো একটা প্রো আমেরিকান একটা সরকার আমরা দেখতে পাই ইউক্রেনে, যারা ন্যাটোর মেম্বারশিপ নেয় বা ন্যাটোর মেম্বার হতে আগ্রহী হয়। আর ন্যাটোর মেম্বারশিপ মানেই হচ্ছে, আমরা জানি যে ন্যাটোটা কি, দেখো সবার আগে বুঝতে হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সেটা কি বা এদের কাজটা কি। এটা হচ্ছে একটা সংগঠন যারা আপৎকালীন বা কোনো দেশের ওপর বা তাদের যে সদস্য দেশ তাদের ওপর যদি কোনো দেশ অ্যাটাক করে, সেই সময় কিন্তু তারা মিলিটারি অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে, ঠিক আছে? তারা সেই দেশকে বা তাদের সদস্য দেশকে কিন্তু সুরক্ষা প্রদান করে এই ন্যাটো, যার হেডকোয়ার্টার কোথায় না ব্রুসেলস, বেলজিয়াম। আর এই ন্যাটোতে কিন্তু আমেরিকার একটা বারবারন্ত বা আধিপত্য রয়েছে। আর এই ন্যাটোর মেম্বার হওয়া মানেই আমেরিকা রাশিয়ার দৌড়গোড়ায় চলে আসা। তো সেই জন্যই আমরা দেখতে পাই যে রাশিয়া সবসময় অপোজ করে এসে এই ব্যাপারটা, আর একটা পরবর্তীতে একটা যুদ্ধের কিন্তু সূচনা হয় এই রাশিয়া ইউক্রেনের। তো মূলত যুদ্ধটা হচ্ছে রাশিয়া আর আমেরিকার মাঝখানে ফেসে রয়েছে এই ইউক্রেন। তো যাই হোক, এই ন্যাটোর মেম্বারশিপ নিয়েই এই যত যা যুদ্ধ অশান্তি চলছে রাশিয়া ইউক্রেনে। তো এই ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় না ব্রুসেলস, বেলজিয়াম। তাহলে আশা করি ক্লিয়ার তোমাদের। এবার আমরা চলে আসছি নেক্সট প্যারিস হচ্ছে কি না ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস। অনেকেই খুব পছন্দ করে এই প্যারিস অ্যাজ আ ট্যুরিস্ট ডেস্টিনেশন, ঠিক আছে? তো যারা ঘুরতে পছন্দ করো আর যারা চাইছো দেশের বাইরে যেতে, ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে, তাহলে অনেকেই কিন্তু প্যারিস কিন্তু অনেকেরই পছন্দের একটা কি না ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেটা ফ্রান্সের ক্যাপিটাল। তাহলে এই প্যারিসেও কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাদের হেডকোয়ার্টার বা সদর দপ্তর রয়েছে, যেরকম ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে? তো এক্সামে কিন্তু অনেক সময় এই ইউনেস্কো হেরিটেজ সাইট থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো যাই হোক, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় না ফ্রান্সের প্যারিস শহরে। এছাড়া অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওইসিডি, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওইসিডি এর হেডকোয়ার্টার কোথায় না এর হেডকোয়ার্টারও কিন্তু প্যারিস, ফ্রান্সে। এছাড়া এফএটিএফ, দ্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। তাহলে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সটা কি না, এরা টেরার ফান্ডিং থেকে শুরু করে মানি লন্ডারিংকে প্রিভেন্ট করার জন্য কিন্তু সচেষ্ট। আমরা প্রায়শই দেখি এই বিভিন্ন দেশ কিন্তু কে এরা ব্ল্যাক লিস্টেড বা গ্রে লিস্টেডের মধ্যে কিন্তু রেখে দেয়। তাহলে কোনো দেশকে যদি ব্ল্যাক লিস্টেড করে বা গ্রে লিস্টের মধ্যে যদি চলে আসে এফএটিএফের, তার মানে সেই দেশে কিন্তু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আসে না, বা বলতে পারো তাদের ওপর বিভিন্ন স্যাংশনস কিন্তু চাপানো হয়। যেরকম ইরান কিন্তু এই এফএটিএফের ব্ল্যাক লিস্টের মধ্যে রয়েছে। এছাড়া বলতে পারো যে নর্থ কোরিয়া, এরাও ব্ল্যাক লিস্টেড, ঠিক আছে? তো বিভিন্ন দেশ কিন্তু রয়েছে, মানে টোটাল 4টে কিন্তু দেশ রয়েছে বর্তমানে এই এফএটিএফ এর ব্ল্যাক লিস্টে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। এই এফএটিএফ এর মূল কাজ হচ্ছে মানি লন্ডারিং আর টেরার ফিনান্সিংকে প্রিভেন্ট করা, যার হেডকোয়ার্টার কিন্তু রয়েছে প্যারিস, ফ্রান্সে, ঠিক আছে? নেক্সট, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইউনিডো এর হেডকোয়ার্টার কোথায় না ভিয়েনা, অস্ট্রিয়া হচ্ছে এই অস্ট্রিয়ার হচ্ছে ক্যাপিটাল ভিয়েনা। তো ভিয়েনাতেও কিন্তু কিছু ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাদের হেডকোয়ার্টার রয়েছে, যেরকম ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, IAEA এর হেডকোয়ার্টারও কিন্তু রয়েছে ভিয়েনা। আর স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল করে এই অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেক। অনেকেই কিন্তু এই মিডল ইস্ট বা এই সমস্ত যে কান্ট্রিগুলো রয়েছে সেটা অপশানে থাকলে সেটাতেই কিন্তু টিক করে আসে, বাট এখানে সঠিক উত্তর হবে কিন্তু ভিয়েনা, অস্ট্রিয়া, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ঠিক আছে? এর হেডকোয়ার্টার কোথায় না ভিয়েনা, অস্ট্রিয়া। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। তাহলে মেরিন রিলেটেড বলতে পারো যে এরা মূলত ট্রেড দেখছে, মানে সমুদ্র বন্দর এরা কতটা বিজি বা কতটা
ট্রেড হচ্ছে এই জিনিসটা কিন্তু দেখে আইএমও। আর আইএমওর একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে যেটা হচ্ছে বাল্টিক ড্রাই ইন্ডেক্স। বাল্টিক ড্রাই ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা এটা বলে যে আমাদের ওয়ার্ল্ড ইকোনমি সেটা কি এক্সপ্যান্ড করতে চলেছে নাকি সেটা সংকুচিত বা কন্ট্র্যাক্ট করতে চলেছে, তো সেই ব্যাপারে কিন্তু একটা আইডিয়া দেয় এই বাল্টিক ড্রাই ইন্ডেক্স, যেটা মেজার করে হচ্ছে আইএমও, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার কোথায় না লন্ডন, ইউকে। এছাড়া কমনওয়েলথ অফ নেশনস, যার হেডকোয়ার্টার কোথায় না এর হেডকোয়ার্টার হচ্ছে ইউনাইটেড কিংডমের লন্ডনে। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরও কিন্তু হেডকোয়ার্টার কোথায় না এরাও হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন, ইউকে। এরপর আমরা ব্রুসেলস থেকে আসি, ন্যাটো অলরেডি আমরা দেখে নিয়েছি। এরপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, আইওএম, এরও কিন্তু হেডকোয়ার্টার ব্রুসেলস, বেলজিয়াম। বেলজিয়ামের ক্যাপিটাল কিন্তু ব্রুসেলস। তাহলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, ইউরোপিয়ান ইউনিয়ন, এদের হেডকোয়ার্টার কোথায় না এদের হেডকোয়ার্টার কিন্তু রয়েছে ব্রুসেলস, বেলজিয়ামে। ঠিক আছে, এছাড়া লন্ডন থেকে আমরা অলরেডি দেখে নিয়েছি আইএমও, কমনওয়েলথ অফ নেশনস অ্যান্ড অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তো আজকের সেশনে আমরা অনেকগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাদের হেডকোয়ার্টার ডিসকাস করলাম। নেক্সট সেশনে আমরা আরও একটা এরকমই স্ট্যাটিক জিকের উপর বেস করে কোনাকনিক টপিক ডিসকাস করব। তো আশা করছি তোমাদের এই সেশনটা তোমাদের আপকামিং এক্সামের জন্য সাহায্য করবে, আর এইভাবেই কিন্তু তোমরা প্রস্তুতি চালিয়ে যাবে। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো, আর জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও, সামনে কিন্তু অনেকগুলো এক্সাম। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট সেশনে, যেখানে আরও একটা এরকমই স্ট্যাটিক জিকের উপর বেস করে আমরা একটা টপিক নিয়ে আসবো। আর অবশ্যই নোটটা কিন্তু গো থ্রু করবে তোমাদের প্রিপারেশনটাকে আরও বেটার করতে। তো থ্যাংক ইউ এভরিওয়ান।